হুমায়ুন ফরিদি ভাইয়ের সামনে যেদিন অভিনয় করি সেদিন অনেক বেশি টেনশন ছিলাম, সেদিন খুবই ঘামছিলাম। আসলে একজন পারফর্মারদের যেটা হয় সেটা হচ্ছে যে যিনি তার সঙ্গে অভিনয় করেন তারা যদি অনেক বেশি শক্তিশালী হয় তখন নার্ভাসনেস পাওয়া যায়। দর্শকের জন্যই কিন্তু আজকে আপনি শহীদুল আলম সাচ্চু হয়েছে। আমি কি আমেরিকা আসতে পেরেছি দর্শকের জন্য? আমেরিকা কেন, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়। আমি যতটুকু জানি যে আপনি রাস্তায় অনেকগুলো লোক আপনি দিয়ে ছবি তুললো। আমার ছোট মেয়ে খুব মজার কথা বলছিল আকাশ ভাই, সেটা এরকম বলছি, বাবা তোমাকে হঠাৎ করে একদিন বলছি, বাবা তোমাকে থ্যাঙ্কস। আমি কেন হঠাৎ করে কি করলাম থ্যাঙ্কস মানে কি পটাচ্ছ নাকি তুমি, কিছু চাইবা? বলছে না 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 আমি কিছু চাইবো না। বলছে যে আমরা যেখানে আছি এইখানটায় এই নেইবারটা আমার খুবই পছন্দের। সবার প্রিয় জনপ্রিয় অভিনেতা, দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আমাদের সবার প্রিয় শহীদুল আলম সাচ্চু। শহীদুল ভাই, আমরা আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি অ্যাভিনিউ টু সাকসেস প্রোগ্রামে। আমরা আপনার কাছ থেকে শুনবো আজকে আপনার অজানা কথা, যেটা আসলে ক্যামেরার সামনে আপনি কখনো বলেন। মানুষ জানে শুধু একজন দুর্দান্ত একজন অভিনেতা যার অসংখ্য নাটক জনপ্রিয়তা পেয়েছে এবং ভালো ভালো মুভি হয়েছে, সুপারহিট মুভি তখনকার সময় যদি আমরা বলি। যে মুভি দুটোর জন্য আপনি চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আসলে মানুষ চিন্তা করে যে একজন অভিনেতা, কিন্তু আপনি একজন ভালো পিতা, ভালো হাজব্যান্ড। আপনার দুইটা কন্যা সন্তান আছেন, যিনি একজন আমেরিকার মতো ইউনিভার্সিটিতে পড়েন। তো এই যে এত কিছুর পরেও আপনি এখনো, আপনাকে দেখলে মনে হয়নি যে আপনি বয়স 40-45। তো সবকিছু আমরা শুনবো। অনেক ধন্যবাদ। যে আসলে এটিভি ইউএসএতে আমার দ্বিতীয় অনুষ্ঠানে আসা হলো এবং এত সুন্দর করে আপনি প্রধান ফটক থেকে আমাকে সম্ভাষণ জানিয়ে আনলেন, এটা খুবই সম্মানজনক, খুব ভালো লাগলো। এবং আমি ইনস্ট্রুমেন্টগুলো দেখে খুব ভালো লাগছিল আমার, যেটা একেবারেই আধুনিক সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি শুরু করেছেন, এটা ভালো। দর্শকদের অনেক ধন্যবাদ যে আসলে দর্শকরা, প্রবাসের মানুষরা বা সারা বিশ্বের মানুষরা যে দেখছেন এবং আরও দেখবেন, ভবিষ্যতেও দেখবেন, সেদিনের অপেক্ষায় আমরা। আপনার এই অনুষ্ঠানে এই যে সাকসেসফুল পারসন, নামটা খুব সুন্দর, যে অ্যাভিনিউ টু সাকসেস, এটা খুবই ইন্টারেস্টিং। এখন সাকসেস কিনা জানি, তবে অবশ্যই সৃষ্টিকর্তা যে জায়গাটা এনেছেন অবশ্যই এটি আলহামদুলিল্লাহ, সেই জন্যে তো অবশ্যই সাকসেসটা ভাবছি। এখন এটা বিরাট প্রশ্ন, অভিনয়ের বাইরে 2-3টি বিষয় বলেছেন। হাজবেন্ড হিসেবে সাকসেসফুল হাজবেন্ড, সাকসেসফুল পিতা বলতে পারি আমরা, কারণ আমেরিকার ইউনিভার্সিটিতে আপনি মেয়ে পড়েন। হ্যাঁ, সাকসেস পিতা। সো এটা একটা ডিফিকাল্ট। তারপরেও বলবো অবশ্যই এটা অনেক অনেক ভালো বিষয় যে বাচ্চারা একটি আধুনিক বিশ্বে, সে ওখানে ইউনিভার্সিটিতে পড়ছে আর একজন হাই স্কুলে যাওয়া শুরু করলো আজকে থেকে। অবশ্যই সেই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। আমার ছোট মেয়ে খুব মজার কথা বলছিল আকাশ ভাই, সেটা এরকম বলছি, বাবা তোমাকে হঠাৎ করে একদিন বলছি, বাবা তোমাকে থ্যাঙ্কস। আমি কেন হঠাৎ করে কি করলাম থ্যাঙ্কস মানে কি পটাচ্ছ নাকি তুমি, কিছু চাইবা? বলছে না 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 আমি কিছু চাইবো না। বলছে যে আমরা যেখানে আছি এইখানটায় এই নেইবারটা আমার খুবই পছন্দের। কারণ আপনি জানেন যে ফ্লোরিডার মতো জায়গা, সেটা হচ্ছে খুবই নেচারের মধ্যে থাকা, হাঁস পাখি, ক্রোকোডাইল হোক, তাই না, মানে সব ন্যাচারাল বিষয়ের মধ্যে, নেচারের মধ্যে থাকা, তাই না? তো বলছি তুমি যেই নেইবারের মধ্যে আমরা থাকছি, তোমাকে থ্যাঙ্কস যে এই নেইবারে তুমি রাখতে পারছো বা রাখছো, আমাদেরকে রাখছো। তো আমি সাথে মনে আল্লাহর কাছে বললাম যে ইয়েস, মেয়ের মুখ থেকে এটা বলা অনেক বড় পাওয়া, বড় গিফট। তো ভাবলাম, তখন বললাম আল্লাহ যে এটা যে ওদের জন্য পারলাম এবং ওরা যে খুশি হয়েছে সঙ্গে সঙ্গে, এটা খুবই ইন্টারেস্টিং আর কি। সাচ্চু ভাই, একটা জিনিস হচ্ছে যে আপনারা যখন পৃথিবীতে যে কোনো ফ্যামিলির একটা বাচ্চা যখন বর্ন হয়, তখন তাদের বাবা মায়ের প্রথম জিনিসটা থাকে কি, যে আমার ছেলে হলে পরে আবার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নাহলে আর্মি অফিসার হবে। তখন আঙ্কেল আন্টিকে এটা কি জেনেছিল যে আপনার একদিন বড় একটা অভিনেতা হবেন, আবার একটা খল অভিনেতা হবেন, আমরা যেটা অ্যান্টি হিরো বলি, ভিলেন বলি, সেখানে কি এই ধরনের কোনো ইচ্ছা ছিল আঙ্কেল আন্টির? না, মানে আমাদের ফ্যামিলিতে বাবা একদম ছোটবেলা থেকে সব ওয়াক্তের নামাজ পড়তেন উনি। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে মাগুরা, আমার দাদা বাড়ি, নানা বাড়ি হচ্ছে নড়াইল। কিন্তু বাবা মা যে পরিবেশটা দিয়েছে আমাদের, আমি সব ভাই বোনদের ছোট, আমরা 6 ভাই বোনের ছোট, লাকি। তো কিন্তু সাংস্কৃতিক পরিবেশটা ঠিক ছিল,
ধর্মচর্চার মধ্যে চলছে, সাংস্কৃতিক পরিবেশ, সাংস্কৃতিক চর্চা চলছে। আমার বড় ভাইরা সবাই সাহিত্য এবং অভিনয়, গান, লেখালেখি সব কিছুর মধ্যে আছে। তো ওইখানটায় যেটা হয়েছে যে আমি অভিনয় করব, সেটা কচিকাচার মেলা করতাম আমি ছোটবেলা, শিশু কিছু সংগঠন। এটা তো অনেক বড় জিনিস। হ্যাঁ, তো ওইটি যে করতাম সেইটা তখন ওনারা বুঝতে পেরেছেন যে এটা করবে, যে সাংস্কৃতিক চর্চা করবে। তারপরে যখন কবিতা আবৃত্তি, ছড়া, ওই সময় ছোট সময় কিশোর বেলায়, তো তারপরে বুঝতে পারলো যে না, একটা অভিনয়ের দিকেও যাচ্ছে, আবৃত্তির পাশাপাশি অভিনয় করে করে। তো যখন অভিনয়ের দিকে যাচ্ছে বুঝতে পেরেছে, জিজ্ঞেস করেছে আমাকে সরাসরি, বাবা আমি বললাম আমি এটা ছাড়তে পারবো না, আমি করবো, অভিনয় করবো। বলে আচ্ছা, নিশ্চয়ই তোমাকে এক সময় হেদায়েত দিবেন আল্লাহ। তখন আমি মসজিদের পাশে রিহার্সেল করতাম, সেটা শব্দ যেত। তো অন্য মুসল্লিরা সব বলতেন কালাবাগান স্টাফ কোয়ার্টারে যে আপনার ছেলে কি করছে, তো শব্দ মানে গলার এক্সারসাইজ করা বা ছন্দের এক্সারসাইজ করা, থিয়েটার তো এটা করতে হয়। তো বলতেন দেখেন কি করেন, আমাদের সময় কি করে। আঙ্কেল আন্টি কখনো বাধা দেয়নি? না, বলেছেন তুমি ছাড়তে পারলে খুব ভালো করবে, তো কিন্তু বাধা দেয়নি। এবং আমার বড় ভাইরা আছেন, বড় ভাই বড় বোন, সো তারা ছাড়তে পারলে ভালো, কিন্তু মানে ইনডাইরেক্টলি ছেড়ে দাও, ইনডাইরেক্টলি ছেড়ে দাও। বা জিজ্ঞেস করে, আমি ছোট ছেলে তো, জিজ্ঞেস করেছে তুমি কি ছাড়বা কিনা। ছোটদের যা হয় অ্যাডভান্টেজ, অনেক বেশি আদর করে, তাই না? না, এইটা হয়নি যে আপনার যখন আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তখন ডেফিনেটলি মানুষ বলছে এই যে ছাচ্চু ভাইয়ের বাবা যাচ্ছে, ওইটা অভিনয় শুরু করার সময় থেকেই গেছে। যদি ওইটা যদি আপনি জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে যে বিটিভিতে যখন অভিনয় করি তখন তো এই সমস্ত এত চ্যানেল, প্রাইভেট চ্যানেল ছিল না, একমাত্র এই বিটিভি। তো সেখানে যখন নাটক করেছে আমরা, তো ওই সময় তখনই হয়তো লোকজন বলেছে বা আমাকে, বিশেষ করে বাবাকে বলেছে, তো উনি মিচকি হাসতেন। কিন্তু ওনাদের কথা হচ্ছে যে না, একটু যদি পড়াশোনাটা আরো বেশি ভালো করতো, অথবা যদি একটা গভর্নমেন্ট চাকরি করতো তাহলে বোধহয় ভালো হতো। বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে এগুলো বলা। তো যেটা হচ্ছে, আব্বা একদিন আমাকে চিনতে পারেনি, আমি বিটিভিতে নাটক করে তার পরের দিন মেকআপ দিয়েছে, যেহেতু তো মেকআপ তুলিনি। এটা কে তুলে? তখন তো সমস্ত সিস্টেমও জানতাম না, তো মুখ পানি দিয়ে ধুতে হতো, তো ধুলে তো উঠতো না। তো সেদিন ধুইও নি আমরা, যে বিকেলবেলা ঘুরছি, তো ছেলেমেয়েরা দেখছে, স্ট্যাটাস, একটা সোশ্যাল স্ট্যাটাস যেমন তাকাচ্ছে, কি মানে হয়তো সে এমনি তাকিয়ে যায়, তাও জিজ্ঞেস করি যে কি মানে ফর্সা লাগছে কেন, মেকআপ দেওয়া, অভিনয় করেছে। এই মহল্লার এই স্ট্যাটাস নিয়ে করছি। তো আমার বাবা আসলে নামাজ পড়তে যাচ্ছি না, অফিস থেকে এসে, যে কে সাচ্চু না, উনি চিনতে পারেনি। না, ওইটা একটা আইডেন্টিটি তো মানুষকে থাকেই, যে যখন আপনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান নাটকেরই, আপনি তো থিয়েটার করেছেন, আপনার নিজস্ব একটা থিয়েটার হাউসও ছিল, এখনো আছে। তো যখন আপনি ক্যামেরার সামনে প্রথম দাঁড়ান, এটা একটা মানে সবসময় একটা গল্প থাকে যে আগামীকালকে শুটিং আছে, আমাকে সে আপনার বিপরীতে হয়তো তখন এন্টি হিরো বা এন্টি হিরোইন, মানে হিরো হিরোইন যেই ছিলেন, তো দাঁড়ানোর গল্পটা যদি আপনি আমাদের দর্শকদের যে বলেন। যে প্রথম বিটিভিতে বাচ্চা শিশু কিশোরদের একটা অনুষ্ঠানে এটা হয়েছে, তো এটা তো সবার সাথে গেছে, এটা বুঝতে পারেনি। অভিনয়ের জন্য যদি হয় তাহলে হচ্ছে গিয়ে 0 পয়েন্ট বলে একটি নাটকে, তখন আব্দুল আল মামুন উনি নিয়েছিলেন। এবং তখন যেটা হলো 80 সালের দিকে, সেটি যেরকম তখন আব্দুল আল মামুনের সামনে অভিনয় করা, সো ওইটি একটা টেনশনের বিষয় ছিল। তার আগে ছিল, কয়েক বছর আগে যেটা ছিলেন, যে মানে মমতাজ স্যার এবং জিয়া আনসারি সহ অধ্যাপক মমতাজউদ্দিন অভিনেতা এবং অধ্যাপক, তো ওনার একটা ইন্টারভিউ নিচ্ছিল। সেই বিটিভির ইন্টারভিউতে আমি খুবই টেনশনে ছিলাম, যে স্ক্রিপ্ট পড়তে দিয়েছে, খুব টেনশনে ছিলাম যে কেমন হবে, মমতাজ স্যার আছে উপরে স্টুডিওতে শুনছে, ওই টেনশনে ছিলাম। তো ওই টেনশনটা ধরে ফেলেছে। তো তখন ওনারা বলছে যে এরকম, ওটা তো টেনশন করছে কেন? তখন বলছে আরে না, ওর একটা ধারাবাহিক চলতেছে অলরেডি বিটিভিতে, ও টেনশন করতেছে পরীক্ষা বলে। তখন আরেকজন বলতেছে যে জিয়া আনসারি বলছে, আরে এটা তো মাইকেল জ্যাকসনও এখনও টেনশন করে, ওর ম্যানেজার যখন স্টেজে ওঠানোর আগ পর্যন্ত ও টেনশন করে, তারপরে ধাক্কা দিয়ে ঢোকা দিল, 2.5-3 ঘন্টার আগে আসে না,
আপনাকে যাতে নার্ভাসনেস থেকে একটু দূরে রাখার জন্য হ্যাঁ সেই সমস্ত কথা চলছে। তো ওইটা একটা মজার দিন। আর তাছাড়া হুমায়ুন ফরিদি ভাইয়ের সামনে যেদিন অভিনয় করি সেদিন অনেক বেশি টেনশন ছিল, সেদিন খুবই ঘামছিলাম। আসলে একজন পারফর্মারদের যেটা হয় সেটা হচ্ছে যে যিনি তার সঙ্গে অভিনয় করেন তারা যদি অনেক বেশি শক্তিশালী হয় তাহলে তখন আপনি নার্ভাসনেস পাওয়া যায়। তার মানে প্রথম ক্যামেরার সামনে আপনি কোনো নার্ভাস ছিলেন না ছিলাম, নার্ভাসনেস ছিলাম, অবশ্যই নার্ভাস ছিলাম, কিন্তু যত বেশি দিন যায় তত ইজি হওয়া শুরু করে। কিন্তু এখনো নার্ভাস, যেমন আমি এখন ঘামছি, আমি তো কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাব। এবং এইটি আছে মানেই কিন্তু আকাশ ভাই মানে এখনো কোনো কিছু করার সম্ভাবনা আছে। যখন নার্ভাসনেস একদম থাকবে না তার মানে আসলে আমি কাউকেই কাউন্ট করছি না, আমি আমার দর্শকদেরকে শ্রদ্ধা করছি না, আমার দর্শকদেরকে ভালো কিছু প্রেজেন্ট করবার জন্য আমার ইচ্ছা নাই। সো এটা খুব ইন্টারেস্টিং একটা কথা, মানুষ এটা জানবে যে আসলে দর্শকদের খুশি করানোটা জন্যই আপনারা অনেক চেষ্টা করেন, ভিতর থেকে নার্ভাস হয়ে যান যে দর্শক এটা অ্যাকসেপ্ট করছে কিনা। দর্শক একরকম দর্শক না, মানে আপনি কোটি কোটি দর্শক পড়ছেন। আজকে আমি আর আপনি, আপনার উত্তর প্রশ্ন শুনে আমি সঠিক উত্তর দিতে পারছি কিনা সেটা আমি আর আপনি হচ্ছে, কিন্তু আপনি যখনই মাথার মধ্যে ভাববেন যে কোটি কোটি মানুষ দেখবে এবং আজকেরটাও যে এত মানুষ দেখবে, এবং এটা তো আপনার তো ইউটিউব চ্যানেলও আছে, এটা হ্যাঁ এটিভিএস এর ইউটিউব চ্যানেল, সো এটা অনেক মানুষ বহুদিন যাবৎ দেখবে। তো এইটা যদি এই অনেস্টিটি না থাকে যে আমার সঠিক উত্তর দিতে হবে, যারা দেখবে তারাও যেন হয়, কোনো ভুলভ্রান্তি যেন মানে কোনো ভুল তথ্য যেন আমি না দিই। তো এই যে দর্শকের প্রতি আমি অনেস্ট থাকছি, রেসপেক্ট থাকাটা, সো এইটি সব পারফর্মারেরই দরকার, ভীষণভাবে দরকার। দর্শকের জন্যই কিন্তু আজকে আপনি শহীদুল আলম সাচ্চু হয়েছেন। আমি কি আমেরিকা আসতে পেরেছি দর্শকের জন্য? আমেরিকা কেন, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়। আমি যতটুকু জানি যে আপনি রাস্তায় অনেকগুলো লোক আপনার দিয়ে ছবি তুললো, তারা তাদের পিকনিকে ইউজ করে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।